আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চাকরি পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন দেখে নিন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। এটা অনেক কাহিনী আছে এটা নিয়ে। আসলে বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্য হতে চায় তখন কয়েকবারই চীন আমাদের বিরোধিতা করছিল বাংলাদেশকে সদস্য হওয়া থেকে। ঠিক আছে, এটা বিভিন্ন বহু রাজনৈতিক কারণে হয়। কখনো বহু রাজনৈতিক কারণে কখনো কোনো দেশকে কোনো দেশ শত্রু হিসেবে দেখবে, আবার সেই দেশকে আবার কখনো বন্ধু হিসেবে দেখবে। এটা বহু রাজনৈতিক কারণে। এজন্য প্রত্যেকটা দেশের উচিত নিজস্ব স্বার্থ রক্ষা করে অন্য দেশের সাথে সম্পর্ক মেনটেন করা। কারণ এই বহু রাজনৈতিক কারণে যে কোনো সময় সম্পর্ক চেঞ্জ হতে পারে। কখনো কোনো সম্পর্ক স্থায়ীভাবে ভালো নয়, স্থায়ীভাবে খারাপ নয়। আজকে যে রাশিয়া আমেরিকাকে দেখতেছেন আপনারা, এরা এক সময় বন্ধু ছিল, কিন্তু এখন কিন্তু এরাই মেন শত্রু কিন্তু একে অপরের। ঠিক আছে, তো এরকমভাবেই কোনো দেশ, চায়নার কথা বলি, চায়না কিন্তু বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হওয়ার জন্যই বারবার ভেটো দিচ্ছিল যাতে না হতে পারে। সেই চায়না আজকে বাংলাদেশের বন্ধু। এইভাবেই আসলে ভূ রাজনীতিগুলো চলে। ঠিক আছে, এরপরে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় কখন? 7 মার্চ 1973। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় 13,136টি। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। ইনি একজন বিখ্যাত পরিচালক। জহির রায়হান থেকে প্রায় প্রত্যেক বছরই দু একটা কোশ্চেন আসে যে কোনো চাকরির পরীক্ষায়। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছেন কারা? পর্তুগিজরা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। এটা বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান। ঠিক আছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? এটা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ চালাই যাওয়ার জন্য এবং বাংলাদেশ স্বাধীনতা চায়, এটা স্বাধীন হওয়ার জন্য সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পাশে থেকে তখন ভেটো প্রদান করছিল। তখন জাতিসংঘ আসলে উত্থাপন করছিল যে যুদ্ধ বন্ধ হোক, কারণ ওই সময় ইউএসএর বন্ধু ছিল হচ্ছে পাকিস্তান, যেটা অবশ্য আছে এখনও। তা ইউএসএর বন্ধু পাকিস্তান মানে ইউএসএ জাতিসংঘকে যেটা বলবে জাতিসংঘ শুনতে বাধ্য। ঠিক এই জন্য ইউএসএ চাচ্ছিল যে এই যুদ্ধটা বন্ধ হোক। এই জন্য হচ্ছে জাতিসংঘের মাধ্যমে উপস্থাপন করছিল, কিন্তু তখন সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদানের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করছিল না। যুদ্ধ বন্ধের জন্য তারা একমত না, তারা বাংলাদেশকে যুদ্ধ চালিয়ে যেতে বলে এবং আসলে পরবর্তীতে স্বাধীনতাটা হয়, অর্জন করা হয়। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের 2018-19 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত টাকা বরাদ্দ আছে? 1,73,00,000 টাকা। ও, এটা 1,73,00,000 না, এটা হচ্ছে 1,73,000 কোটি টাকা। ঠিক আছে, এগুলো হচ্ছে যখন আসলে বাজেটগুলো কোটি টাকা হিসাব করা হয় এবং বাজেটগুলো প্রদান করা হয় আসলে কোটি টাকার হিসাবে, সেক্ষেত্রে এটা হচ্ছে নিজেই 1,73,000 1,73,000 কোটি টাকা। তার মানে হচ্ছে এটা সাধারণত হচ্ছে 1,73,000 কোটি টাকা, মানে এত তারপরে আবার কোটি। ঠিক আছে, সাধারণত এই বাজেটগুলো আসলে কোটি টাকায় প্রকাশ করা হয়, এরপরে আবার সংখ্যাটা এত চলে যায় যে ওইটারই আবার কোটি হয়ে যায়। ঠিক আছে, তাই এখানে হয়েছে কত? এখানে হয়েছে সাধারণত 1,73,000 কোটি টাকা। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নং সেক্টর নিয়ে। এটা আপনারা সবাই জানেন, সাধারণত জানেন না বা জানেন তারা। বিষয়টা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বাকি সকল সেক্টর গঠিত হয় স্থলভাগ নিয়ে, কিন্তু আসলে একটি সেক্টর গঠিত হয় সকল নৌপথ নিয়ে, মানে বাংলাদেশে যত নদী নদ নদী আছে সেইগুলো নিয়ে একটা সেক্টর প্রদান করা হয়, সেটা হচ্ছে 10 নম্বর সেক্টর। আর বাকি সকল সেক্টর সাধারণত হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এই যে বাংলাদেশের মানচিত্র দেখা গেল যে, যদি ওই যে এভাবে আঁকতেছি, এই যে বাংলাদেশের মানচিত্র, এটা হয় নাই অবশ্য। বাংলাদেশের মানচিত্র এই যে সেক্টর নাম্বার 1, 2, 3, 4, 5, এরপর হচ্ছে 6, 7, 8, 9, এরপর হচ্ছে এই যে সমুদ্র বা হচ্ছে পানিপথ 10, এই যে এখানে আছে আর একটা 11। এইভাবে আসলে আমাদের
সেক্টরগুলো করা হয়েছিল, খুব সহজে মনে রাখা যায়। সেটা হচ্ছে 1 2 3 4, এখানে একটা বাদ থাকবে 4-এর পর এখানে 5, 6 7 8 9, এখানে 10, এই যে এখানে 11। মানে এই যে সার্কেলটা হচ্ছে এই যে মানচিত্রের ভিতরে এই যে এইভাবে আসলে চলে যাবে এই যে। আর এখানে হচ্ছে 11, এই যে এখানে একটু 11, এটা মনে রাখতে হবে যে এই জায়গায় আছে 11। আর বাকি হচ্ছে যে চট্টগ্রামের এই পাশ থেকে 1 2 3 4, 1 2 3 4 5, এবার 6 7 8 9 10, এখানে 11। ঠিক আছে, এইভাবে খুব সহজে মনে রাখা যায়। এটা হচ্ছে চট্টগ্রাম এবং ওই পার্বত্য চট্টগ্রাম 1, কুমিল্লা নোয়াখালী ঢাকার কিছু অংশ এদিক দিয়ে 2, ব্রাহ্মণবাড়িয়া এবং এর আশপাশের অংশ 3, এরপর সিলেটের মৌলভীবাজারের অংশ 4, সিলেটের উপর প্রান্ত ওপাশের অংশটা মিলে 5, এপাশে রংপুর দিনাজপুর এগুলো মিলে হচ্ছে 6, এরপরে হচ্ছে রাজশাহী পাবনা, এরপর এই অঞ্চলটা মিলে নাটোর, এই অঞ্চলটা মিলে হচ্ছে 7, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ ফরিদপুর মাগুরা অংশ, মাগুরার এগুলো নিয়ে হচ্ছে যশোরের অংশ, এগুলো নিয়ে হচ্ছে 8, 9 হচ্ছে খুলনা সাতক্ষীরা বরিশালের কিছু অংশ, বরিশাল এবং হচ্ছে ঝালকাঠি অংশটা নিয়ে হচ্ছে 9, এবং 10 নম্বর হচ্ছে সমুদ্র এবং বাংলাদেশের যত নদী অংশ আছে সেগুলো দিয়ে 10, এবং 11 হচ্ছে আপনার কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের কিছু অংশ নিয়ে হচ্ছে 11, এগুলো গঠিত হয়। এটা খুব সহজেই যে এই দাগের মাধ্যমে এইভাবে মনে রাখবেন। মানচিত্রটা জানা থাকলে এটা সহজে এইভাবে মনে রাখা যাবে। এই যে হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এই যে এখানে হচ্ছে সিলেট, এখানে চট্টগ্রাম, এখানে হচ্ছে সাতক্ষীরা, এখানে হচ্ছে পঞ্চগড়। সেক্ষেত্রে হচ্ছে এই যে এইভাবে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে মাঝে 11, এটা। আচ্ছা, বাংলাদেশের জিডিপি খাতে কৃষি খাতের অবদান কত শতাংশ? কৃষি খাতের অবদান আসলে এখানে বিবিএস এর হিসাব অনুসারে এই কোশ্চেনটা যখন হয়েছিল তখন সাধারণত 39তম, তো সেক্ষেত্রে 18 সাল সম্ভবত 18-19 সাল, সেক্ষেত্রে 19-20 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল 13.35%। ঠিক আছে, সেক্ষেত্রে 13.35% কোনো অপশনে নাই। এক্ষেত্রে আমরা কি অপশন এই প্রশ্নটা আসলে স্কিপ করতে পারি, কারণ আসলে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর একমাত্র পিএসসি জানে যে তারা কোথা থেকে এই ডাটাটা নিছে এবং কত তারা অ্যান্সার করবে। ঠিক আছে, তবে আমরা আগের পরের বছরের অপশনের সাথে মিলিয়ে দেখতে পারি। যেমন এখানে আমরা মিলাতে পারি 2018-19 অর্থ বছরে কত ছিল, যদি 18-19 বছরের সাথে কোনো অপশন মিলে সেটা অ্যান্সার করতে পারি। আর যেহেতু এটা ওই সাধারণত পিছনের ডাটাটাই হবে, যদি হয় যে বছরের কোশ্চেন আসছে ওই বছরের ডাটা হবে, না হয় ওর আগের বছরের ডাটা হবে। এই দুইটার বাইরে যাওয়ার অপশন নেই। আপনি চাইলে 20-21 অর্থ বছরে যেতে পারবেন না, কারণ কোশ্চেনটা হয়েছে যে বছরে, হয় ওই বছরের ডাটা হবে, না হলে আগের বছরের ডাটা হবে, এর বাইরে হবে না। হ্যাঁ, এভাবে অ্যান্সার করবেন যে হয় ওই বছরের অ্যান্সার, যদি ওটা না পান আগের বছরের অ্যান্সার, যদি এটাও না পান কোশ্চেনটা বাদ। নেগেটিভ খাওয়া যাবে না, এক্ষেত্রে আসলে নেগেটিভের সম্ভাবনা বেশি থাকে। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। বঙ্গবন্ধু রদ করেন কে? বঙ্গবন্ধু রদ করেন হচ্ছে লর্ড কার্জন। বাংলাদেশের প্রধান, আচ্ছা বঙ্গবন্ধুর ক্ষেত্রে একটু বলে দিই, বঙ্গভঙ্গ হয় আসলে আমাদের এই বাংলায়, বিশেষ করে হচ্ছে যখন আসলে হিন্দু মুসলিমের যে বিষয়টা উঠে আসে তখন আসলে ওই হিন্দু মুসলিমের আলাদা আলাদা জায়গা ভাগ করে দেওয়ার জন্য আসলে এই বঙ্গকে ভাগ করা হয়। তখন বঙ্গভঙ্গ করার পরে বঙ্গভঙ্গ করা হয় হচ্ছে 1905-এ, 1905-6 তখন হচ্ছে 1905-এ যখন বঙ্গভঙ্গ করা হয় তখন হচ্ছে মুসলমানরা খুশি হয়, কিন্তু হিন্দুরা চায় যে সবাই একত্রিত হয়ে থাকি। তখন যার ফলে পরবর্তীতে এটা নিয়ে বিভিন্ন লেখালেখি হয়, কথা হয় বঙ্গকে ভঙ্গ করা যাবে না। এগুলো নিয়ে কথা হওয়ার পরে আবার 1911 সালে লর্ড কার্জন এই বঙ্গকে আবার জোড়া লাগাই দেয়, সেটাকে বঙ্গভঙ্গ রদ বলা হয়, মানে এই বাংলাকে আবার একত্রিত করে দেয়। সেটা কত সালে? 1911 সালে। ও, সেখানে আবার কি হয়, তখন আবার মুসলমানরা অখুশি হয়। সেই অখুশি এড়াতে আবার তখন যায় উনি কি করে, এই বঙ্গই মুসলমানদের এই অংশে সে একটা ইউনিভার্সিটি স্থাপন করে, সেটার নাম হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাব দেয়, বলা হয়, যাতে হচ্ছে এদের অখুশিটা এড়ানো যায়। সেক্ষেত্রে এভাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসে।
বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে জুলিও কুরি উপাধি দিয়েছিলেন? নিউ ইয়র্কস টাইম। এখানে নিউ ইয়র্কস, হ্যাঁ বাংলায় লেখা তো যার কারণে একটু কেমন লাগছে। কিছু কিছু জায়গায় আছে নিউজ উইকস, আবার কিছু কিছু জায়গায় আছে নিউ ইয়র্কস টাইমস। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 7টি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? 25 বছর। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অনুচ্ছেদ 22। আচ্ছা, সংবিধান সম্পর্কে একটু বলি। সংবিধানটা আসলে হচ্ছে, এটা আসলে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। তা এখানে এই মূল দলিলে কয়েকটি ভাগ আছে, যে এক একটা ভাগে একটা বিষয় নিয়ে আলোচনা করা আছে। সেই ভাগগুলো আসলে তফসিল আকারে ভাগগুলো করা আছে। এর মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, যে সংবিধানের এত থেকে এত অনুচ্ছেদে দেখা গেল নির্বাহী বিভাগ নিয়ে কথা বলা হয়েছে, এত থেকে এত পর্যন্ত বিচার বিভাগ নিয়ে কথা বলা হয়েছে, আবার এত থেকে এত পর্যন্ত দেখা গেল অন্য বিভাগ নিয়ে কথা বলা হয়েছে। এইভাবে আসলে সংবিধানটা সাজানো হয়েছে। যদিও এই বছর সংবিধানে কিছু চেঞ্জ আসার কথা ছিল, এখনো পর্যন্ত সেইভাবে প্রকাশিত হয়নি কি চেঞ্জের বিষয়ে, কিন্তু আসলে যদি ভবিষ্যতে চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের সংবিধানটা খেয়াল করতে হবে। তবে মৌলিক কিছু বিষয় বলি, যে বিষয়গুলি হয়তো স্বাভাবিক, মানুষের কোনো আসলে নাই, ওই বিষয়টা নিয়ে কোনো মানে সমস্যা নাই, সেই বিষয়টা আসলে মনে হয় চেঞ্জ হবে। কিন্তু আসলে কিছু বিষয়, যে বিষয়গুলো আসলে সাধারণ মানুষ মানতে চায় না বা সাংঘর্ষিক, সেই বিষয়গুলো মনে হয় চেঞ্জ হবে। সেক্ষেত্রে যারা এখন নতুন করে সংবিধান মুখস্থ করতে চান, তারা সাধারণ যে বিষয়গুলি সেইগুলো দেখতে পারেন। তবে যেগুলো আসলে মানে বিতর্কিতমূলক, সেগুলো এখন না দেখাই ভালো। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি সকলে ভালো থাকবেন। নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন সে পর্যন্ত সকলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।